5 আগস্ট রাজধানীর শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। পাশাপাশি আয়োজন ছিল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা এবং যোগাসন প্রতিযোগিতারও। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শ্যাম দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ব্লাড ডোনেশন, যেটা আমাদের রক্তদান মহৎদান আমরা সবাই জানি, এরকম একটা কাজে তারা ব্রতী হয়েছেন এবং আমি তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ক্লাবের উদ্যোক্তাদেরকে, এবং আগামী দিন আরও তারা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসবে সেটা তাদের কাছে আমি অনুরোধ রাখছি। এটা খুব ভালো লাগছে। আমাদের রাজ্যে এটা একটা বলবো যে প্রতিটি সামাজিক সংস্থা ক্লাব বিভিন্নভাবে সরকারের পাশে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছিলেন সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন সামাজিক সংস্থার কাছে, প্রতিষ্ঠান ব্যক্তির কাছে যে রক্তদানে এগিয়ে আসার জন্য। কারণ আমাদের সরকার অনুমোদিত 14টি যে 12টি ব্লাড ব্যাংক আছে এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তার যোগান এবং চাহিদা মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব। তো আগরতলা এই মডার্ন ক্লাব এই রাজ্যের একটা বৃহত্তম অন্যতম সামাজিক প্রতিষ্ঠান। ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ক্ষেত্রে তারা বিভিন্ন সময় সারা বছরব্যাপী প্রোগ্রাম করে থাকে। তো রক্তদান যেটা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই, কারণ অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই রক্তদান উৎসব। দেখেন, শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল যে এই ক্লাবটা আপনার সব সময় সারা বছর সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। আমরা করোনার সময়ের যদি কথা বলি, তো করোনার সময় আমরা দেখতে পেয়েছি বাড়ি বাড়ি গিয়ে সবার খোঁজখবর নেওয়া, আপনার খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, যারা কোভিড হয়েছে তাদের সাহায্য করা বা এলাকার একটা শান্তির পরিবেশ রাখার ব্যাপারে এই পরিবেশের এই ক্লাবের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি এখানে আমরা যে রক্তদান বলেন, আমরা প্রত্যেক বছর দেখি বা চেয়েছে একটা ছেলেদের মধ্যে একটা খেলাধুলার যে মানসিকতা যেটা হারিয়ে যেতে বসছে আজকে, এরই ব্যাপারে শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল যথেষ্টভাবে ওই মানসিকতাটাকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। সাঁতার প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা, এইসব ধরনের অনেক আয়োজন করা হয়েছে। তো আমরা প্রতি বৎসরেই এইসব নিয়ে এই আয়োজনটা করি। প্রতিষ্ঠা দিবসে রক্তদান হলো মহৎ দান। সেই রক্তদানেতে প্রত্যেকটা লোকেরই রক্তদান দেওয়া আমার মনে হয় দেওয়া উচিত। রক্তদান মহৎ দান। রক্তদান দিয়ে মানুষের সকল অংশের মানুষকে ইয়ে করা যায়। তা আমি সবাইকে অনুরোধ করব, রক্তদান সবাই এগিয়ে আসুন, সবাই মিলে আমার ভালো সমাজকে গড়ে তুলি। তো এবছর আমরা উদ্যোগ নিচ্ছি যে কোনো রোগী যদি আমাদের পাড়ার এলাকার কোনো রোগী যদি অসুস্থ হয়, তো ক্লাব তাকে সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকার দেবে, অনুদান দেবে। পরে টাকাটা আমরা নিয়ে নেবো আছে, কিন্তু সাময়িক হেল্পের জন্য আমরা এই হেল্পটা করব। প্লাস এডুকেশন যদি কেউ পড়তে চায়, তো হয়তো বা কোনো পরিবার দ্বারা তখন টাকা পয়সা থাকে না, এই ক্লাবও তখন এগিয়ে আসবে ওদেরকে 1 লক্ষ টাকা দিয়ে হেল্প করা ইয়ার জন্য। আমি ডক্টর দেবদ্যুতি চৌধুরী, মেডিকেল অফিসার, ব্লাড ব্যাংক, এজিএমসি এবং জিবিপি হাসপাতাল থেকে আমরা আজকে এই রক্তদান শিবির শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল এই ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের এক্সপেক্টেড ডোনার 30 থেকে 35 হওয়ার কথা। এখন ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে, প্রথম 3 জন আমাদের রক্ত দিচ্ছেন এখন। তো আমরা আশা রাখবো যে টার্গেট আমাদের দেওয়া হয়েছে সেই টার্গেট অনুযায়ী সবাই রক্ত দিতে আসবেন। এবং আমি সমস্ত রক্তদাতাদের উৎসাহিত করছি, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা 18 বছর উত্তীর্ণ হয়েছে, তাদের সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা সবাই এগিয়ে আসেন রক্ত দেওয়ার জন্য। যারা নিয়মিত রক্ত দিচ্ছেন ওনারা তো আছেনই, যারা নিয়মিত রক্ত দিচ্ছেন ওনাদের বাড়িরও এবং ওদের পরিচিত যারা আছেন সারাউন্ডিংসের ভিতরে যারা কখনো রক্ত দেননি তাদেরকেও আমরা উৎসাহিত করছি। সবাইকে উৎসাহিত করেন সবাই যাতে স্বেচ্ছায় রক্ত দিতে আসে। রক্ত আরও দিয়ে ভালোবাসে মানুষের রক্ত দিই। থ্যাংক ইউ। মহৎদান, এটার জন্য সবাই এগিয়ে আসা দরকার। প্রতি 3 মাস পর দেওয়াই উচিত। আমরা অনেকবার দিয়েছি, এবার নিয়ে প্রায় 15-16 বার হবে। বছরে অ্যাটলিস্ট 2 বার দেওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার। রক্তদান মহৎদান, আপনারা সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন, একজন মানুষের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তুলুন। রক্তদান মহৎদান, আমরাও দিচ্ছি,
আগামী দিন তোমরা সবাই এগিয়ে আসো। রক্তদান হলো একটা মহৎ কাজ এবং রক্তদানের মাধ্যমেই শরীর সুস্থ থাকে। তার জন্য সবাই দরকার শরীরচর্চা। এই শরীরচর্চার জন্য খেলাধুলা, যোগা, ক্রিকেট, ফুটবল সব কিছু করে। এই যে ক্লাবের সমস্ত বাচ্চারা, ওরা সব ক্লাবেরই একাডেমির প্লেয়ার, ওরা সবাই ক্রিকেট প্লেয়ার। ওরা খুব ছোট, ওরা বহুত ছোট বয়স থেকেই খেলছে। তার জন্যই বলছি ওদেরকে উৎসাহিত করার জন্য আজকে রক্তদান শিবিরে ওদেরকে আনা হয়েছে। ওদেরকে দেখানো হচ্ছে যে ওরাও যেন বড় হয়ে এই মহৎ কাজে অংশগ্রহণ করে। রক্ত আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত, যেহেতু প্রথম হইতে আমাদের রক্ত ভীষণ অমূল্য সম্পদ। তাই আমরা সবাই যারা ছেলেরা, ইয়ং মেয়েরা, তাদের প্রচুর পরিমাণে রক্ত আছে, তাদের কিছুদিন পরে পরে দিলে তারা কাভার হয়ে যায়। তাই আমরা বলছি যে সমাজ সেবার জন্য একদম প্রথমই ইম্পর্টেন্স রক্তদান করা। সবাই রক্ত দিতে পারে, রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, বরং ভালোই হয়। আর আমার এক ফোঁটা রক্ত যদি একটা মানুষের জীবনকে বাঁচায়, তার চাইতে গর্বের বিষয় আর কিছু নেই আমি মনে করি। শুধু শরীর ভালো থাকে, সুস্থ থাকে, বরং অনেক বেশি রিফ্রেশ ফিল করা যায় রক্ত দিলে পরে। আমি মনে করি সবার রক্তদানে এগিয়ে আসা উচিত। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা অন্যান্য অতিথিরা। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে মডার্ন সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রী। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কচি কাঁচারা। স্মারক দিয়ে অতিথিদের হাতে সামান্য স্মারক তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন আমাদের এই ক্লাবের বিভিন্ন কর্মকর্তাগণ। সবার কাছে হাত তালি চাইছি। এদিনের অনুষ্ঠানে রাজ্যের কৃতি দাবারুদের সম্বর্ধনা তুলে দেওয়া হয়। আরো একজন দাবারু আমাদের মাঝে থেকে আরাধ্যা দাস। একটু বলছি হাত তালি দিয়ে ওদেরকে উৎসাহিত করুন। এদিন খুদেদের যোগাসন প্রদর্শন ছিল দেখার মতো। তোমাদের সেকেন্ড আসন। টাইম স্টার্ট 1 2 3 4 5 6 টাইম স্টার্ট 1 2 3 4 5। অনুষ্ঠানের শেষ পর্বে খুদেদের বসে আঁকু প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা এবং যোগাসন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়। হাততালি দিয়ে একটু উৎসাহিত করুন। আদ্রুষ কর্মকার শুভায়ন দাস, প্রথম আদ্রুষ কর্মকার দ্বিতীয় শুভায়ন দাস। ওদের হাতে পুরস্কার দেওয়ার জন্য আমি শ্রী নারায়ণ সাহা মহোদয়কে, পৃথ্বীরাজ সাহা, সাত্বিক বেশ এবারে মঞ্চে ডাকছি। দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এখানে শেষ হলো। ক বিভাগ বসে আঁকো প্রতিযোগিতার ফলাফল। সাঁতার প্রতিযোগিতায় ক বিভাগে, বালিকা বিভাগে প্রথম খ বিভাগ বালক। 19 আগস্ট রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রেক্ষাগৃহে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের 116তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রথমেই উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। উদ্বোধক মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের কৃতি দেবী দেববর্মন এবং দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা তপন দাস মহাশয় ছাড়াও বিশিষ্ট গবেষক, লেখক, চিকিৎসক সৌরিশ দেববর্মা এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। 어바하게나 증티니 지니어 판다니 저또 보름게나 아동성노 리샤 তাই অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এরপরেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী মহাশয়। বাহাদুর দেববর্মনের 116তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান করছি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে। এই উপলক্ষে আজকে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং সেই উপলক্ষে বীর বিক্রম কিশোর মানিক্য স্মৃতি পুরস্কার বিতরণ, বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কিছু বিষয়ে কিছু আলোচনা ইত্যাদি এই অনুষ্ঠানে কয়েকটি বিষয় খুব অতি সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। বীর বিক্রম কিশোর মানিক্য ওনার শাসনকালে যে কতগুলি ঘটনা ছিল সেগুলি হচ্ছে যে ত্রিপুরা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রভাব তখন ত্রিপুরাতে ছিল ওনার শাসনকালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রসার এবং প্রভাব সেটাও কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রতি তখন ছিল। তাছাড়া এই ব্যক্তিত্ব শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। ওনার আমলে অনেক এই বিষয়গুলির উপর অনুধাবন করে তার প্রসার লাভ করে। মহারাজের বিশ্ব পরিক্রমা ছিল এবং সেই বিশ্ব পরিক্রমা থেকে অর্জিত যে এক্সপেরিয়েন্স সেটা উনি শাসন ব্যবস্থায় প্রয়োগ করেছিলেন। এদিনের অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের জীবনী নিয়ে একটি তথ্যচিত্র পরিবেশন করা হয় দপ্তরের তরফে। পরবর্তী সময়ে 1928 সালে শাস্ত্রীয় বিধি অনুসারে মহা সমারোহে তাঁর রাজ্যাভিষেক হয়। রাজ্যের উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত সমূহ ছিল এক কথায় যুগান্তকারী। তিনি প্রথম রাজধানী আগরতলা শহরের আধুনিক নগরায়নের পরিকল্পনা করেন। মহারাজা ত্রিপুরার ভূমি সংস্কার করে জনজাতি গোষ্ঠীর জন্য জমি সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করেন। তৎকালীন সময়ে সাক্ষরতা এবং শিক্ষার প্রসারে তিনি রাজ্যে বহু বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং বিদ্যাপত্তন নামে ত্রিপুরায় উচ্চ শিক্ষার কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। মহারাজা বীর বিক্রম কিশোর 1942 সালে আগরতলা বিমানবন্দর তৈরি করেন। তারই স্বীকৃতিস্বরূপ বর্তমান রাজ্য সরকার নবকলেবরে আন্তর্জাতিক মানে সজ্জিত আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর নামে নামাঙ্কিত করে। 2020 সালে তাঁর জন্মদিন 19 আগস্টে রাজ্য সরকার সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে।
ওই একই সাল থেকে প্রতি বছর শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং ঐতিহ্য রক্ষার অসামান্য অবদানের জন্য রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার চালু করে। তাছাড়াও 2023 সালে আগরতলার কামান চৌমুহনীতে তার একটি আবক্ষ মূর্তি স্থাপন করে রাজ্য সরকার। রাস্তাঘাট, অফিস আদালত, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজ্যের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন মহারাজা। তার শাসনকালে নির্মিত নীরমহল উন্নত বাস্তুকলার এক সুনিদর্শন, যা এ সময়েও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সামরিক সুরক্ষার বিষয়ে মহারাজা বীর বিক্রম ত্রিপুরার সৈন্যবাহিনীকে আধুনিক অস্ত্র শস্ত্রে শক্তিশালী করে তুলেছিলেন। সংস্কৃতির ক্ষেত্রেও তার ছিল সমান আগ্রহ। মহারাজার শাসনকালে 1926 সালে শেষবারের মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় এসেছিলেন। মহারাজা বীরচন্দ্র থেকে মহারাজা বীর বিক্রম কিশোর পর্যন্ত সকলেই ছিলেন রবীন্দ্রানুরাগী। মহারাজা বীর বিক্রম কবিগুরুকে ভারত ভাস্কর উপাধিতেও ভূষিত করেন। এই দূরদর্শী মহারাজা নানা প্রতিষ্ঠান তৈরি এবং দেশের ঐক্য ও সংস্কৃতির প্রসারে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ত্রিপুরাকে স্বাধীন ভারতের ইউনিয়নে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশ বিভাগের আগে তৎকালীন পূর্ব বাংলা থেকে এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ শরণার্থী এই রাজ্যে প্রবেশ করলে মহারাজা বীর বিক্রম কিশোর তাদের আশ্রয় দেওয়া সহ যাবতীয় সাহায্য সহযোগিতা করেন। রাজ্যে প্রচলিত বাংলা এবং ককবরক এই দুই ভাষার প্রতিই ছিল তাঁর সমান দৃষ্টিভঙ্গি। আজ মহারাজার জন্মজয়ন্তীতে ওনার প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা। মহারাজা বীর বিক্রম স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বিধায়ক রামপদ জমাতিয়াকে। এদিন মুখ্যমন্ত্রী উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মৃতি স্মারক তুলে দেন বিধায়ক রামপদ জমাতিয়ার হাতে। স্মারক এবং 1 লক্ষ টাকার চেক। আরো জোরে করতালি চাইছি। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের জীবনী এবং ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক, চিকিৎসক ডক্টর সৌরিশ দেববর্মন। ব্যক্তি হিসাবে মহারাজা বীর বিক্রম কি ধরনের চিন্তা চেতনা নিয়ে থাকতেন, মানুষ মহারাজা বীর বিক্রম কেমন ছিলেন, সেটা জানতে গেলে ওনার নিজস্ব কথা, ওনার নিজস্ব ডায়েরি, ওনার নিজস্ব লেখা থেকে আমরা পরিষ্কার জানতে পারি, বুঝতে পারি। এই বিদগ্ধ সভাগৃহে যে কাজটি আমাকে করতে বলা হয়েছে তা আমার মতো সাধারণ এক গবেষকের কাছে অত্যন্ত কঠিন বলে মনে করছি। কারণ যে ধ্যান ধারণা আমাদের সকলের মনকে পুষ্ট করে রেখেছে এতদিন, এক নেতিবাচক যে জাল আমাদের মনকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছিল, সেই অন্ধকারকে ভেদ করে সত্য এবং জ্ঞানের আলো সকলের কাছে পৌঁছে দেওয়া এক কঠিন কাজ আমার মনে হয়। তারপরেও আমি চেষ্টা করব যে মানুষ বীর বিক্রম সম্পর্কে কিছুটা ধারণা এই রাজ্যের সমস্ত প্রজাদের কাছে যাতে পৌঁছতে পারে আমি চেষ্টা করছি। বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী মহাশয়। আমি মনে হয় মহারাজের জন্ম যেই সময়টা হয়েছে এবং যেই সময় তার অকাল প্রয়াণ ঘটেছে, যেই সময়টার মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন, সেই সময়টা বড় গুরুত্বপূর্ণ ছিল। কারণ তার একেবারে শৈশবে তিনি অবগত হয়েছেন, যদিও তিনি রাজা ভিন্ন রাজ্যের, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এই গোটা অঞ্চলকে প্রভাবিত করেছিল এবং সেই প্রভাব থেকে, সেই ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে এবং সেই থেকে ব্রিটিশ সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলির মন মানসিকতা কি হতে পারে, তাদের চক্রান্ত কি হতে পারে, সমস্ত বিষয় সম্পর্কে একটা জ্ঞান অর্জন পারিপার্শ্বিক এই ঘটনাগুলি হয়তো সহায়ক ছিল তার জন্যে। তো 2019 সালের যখন তিনি প্রায় 10-11 বছরের বয়স, তখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপর
অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, প্রত্যেকটা বিষয় কিন্তু সেই সময় গোটা দেশ উত্তাল ছিল এবং সেই ঘটনাবলী মহারাজকে প্রভাবিত করেনি সেটা ভাবার কোনো কারণ নেই। এবং তার বাইরে বিস্তারিত অনেক আলোচনা হয়েছে যে তার মূল লক্ষ্য ছিল পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষা, কারণ শিক্ষা আর পরিকাঠামো ছাড়া কোনো অঞ্চলের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। তার জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়নে ব্রিজ থেকে শুরু করে সড়ক থেকে শুরু করে বিমানবন্দরের পত্তন যে আলোচনা হয়েছে সমস্ত কিছু কিন্তু তার মধ্যে ছিল। এবং আধুনিকীকরণের যে একটা প্রয়াস ছিল, গোটা শহরীকরণ যেটাকে আমরা বলি, সেটা হয়তো বা পাশ্চাত্য ভ্রমণের থেকে, ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন জায়গা ভ্রমণের থেকে ওনার মধ্যে ছিল। বক্তব্য রাখেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি দেবী দেববর্মন। All of you who are present here, that you will also shine, you will also work, and whatever work in the past that our family has done, you all will have to do it, because you are the new generation. And I expect a lot of the new generation to come out to speak to us. My sister, as you all must be knowing, Maharaj Kumari Pragya Devi, she is always into research and working hard. So any one of you who would like to meet her, please go meet her, give your feedback, how we can improve, and how can we all bring brotherhood like the way it used to be in the old days. There was no bar, there was no religious differences. We all worked together, we all progressed together, and I think it is your generation that will change the future of Tripura. I will not hold you all for very long. God bless you all. I'm sure my grandfather is looking from above and feeling very proud that we still remember him. And as he loved you all, we also love you all. Take care, and wishing you all a very happy holiday on my grandfather's occasion. And thank you to the Chief Minister, who has always been very, very active in helping us in all our program, and I'm sure he will help us in the future more, so we can connect, we can bring harmony, and we can work as brothers and sisters for the future of Tripura. বক্তব্য রাখেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাশয়। মেইন উদ্দেশ্য আজকের এই যে জন্মদিন বা জন্মশতবার্ষিকী আমরা পালন করি, উদ্দেশ্য হচ্ছে উনি যেসব স্বপ্নদ্রষ্টা ছিলেন, উনি ভাবতেন কি হবে, কি করা যাবে, ওনার যে চিন্তা ভাবনা সেটাকে নেক্সট জেনারেশনে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সে তার জন্যই আজকে ওনাকে আমরা সবাই স্মরণ করছি, সবসময় আমরা সেটা করি। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে উনি বিদেশেও গেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও দেখা করেছেন, এবং কিভাবে এখানে এলেন, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে উনি কোনো রকমে এখানে যা বললেন ডক্টরবাবু, তো উনি এসেছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিজের রাজ্যকে কিভাবে সেটাকে আরও ডেভেলপ করবে, সেই দিশার কারণেই কিন্তু সেখানে উনি গেছেন। এবং সেখানকার কি কি অ্যাডভান্টেজ, মানে সেখানে অ্যাডভান্সমেন্ট হয়েছে তার যে চোখে দেখা, সেটা দেখার পরই আজকে উনি এই রাজ্যকে, যে কারণে ওনাকে বলা হয় আধুনিক ত্রিপুরার রূপকার। আমরা সিঙ্গারবিল এয়ারপোর্ট এখনকার জেনারেশনের তো জানেই না, এখানে এয়ারপোর্ট, সিঙ্গারবিল এয়ারপোর্ট আমরা জানতাম, সেই ফ্লাইট থাকতো এরকম হেঁটে উঁচু, সেই ডাকোটা টাইপের ফ্লাইট, সেখানে সেই ফ্লাইটে আমরা যেতাম। সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সেখানে করেন। এবং পরবর্তী সময়ে আপনি দেখুন এই মহারাজাদের এত কিছু আমাদের ত্রিপুরার জন্য করে গেছেন, তার মূল্যায়ন কিন্তু সেইভাবে অনেক সরকার, আমাদের এই সরকার আসার আগে অনেক সরকার এসছে, তাদের মূল্যায়ন করা হয়নি। এবং এটা ইচ্ছে করে সেটা করা হয়েছে, ইচ্ছে করে তাদের সম্পর্কে না জানা, কারণ তারা এত বেশি কাজ করেছে
সেইগুলো যদি মানুষ জানে, তো কম্পেয়ার যদি করে যে আমরা তো সেই তুলনা কিছুই করিনি, তো ইচ্ছাকৃতভাবে মানুষ যাতে ওনাদের সম্পর্কে না জানে সেই কাজটা কিন্তু করেছে। 19 আগস্ট থেকে রবীন্দ্র ভবনের বারান্দায় ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে আয়োজিত হয়েছিল 3 দিন ব্যাপী ফটো এক্সিবিশনের। টিপিজে এবং টেকনো ইন্ডিয়ার যৌথ উদ্যোগেই 19 থেকে 21 আগস্ট পর্যন্ত আয়োজিত হয়েছিল এই ফটো এক্সিবিশনের। অনুষ্ঠানের থিম ছিল অকাল বোধন। দেবীর অকাল বোধন নিয়েই মূলত 76টি ছবি নিয়ে অনুষ্ঠিত হয় এই ফটো এক্সিবিশন। এক্সিবিশনের মূল ধারণা নিয়ে কথা বলেন টিপিজে এর সাধারণ সম্পাদক অভিষেক সাহা। এবার টিপিজে টেকনো ইন্ডিয়ার সঙ্গে যুগ্মভাবে 3 দিনের এক্সিবিশন করতে শুরু করেছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে। আজকে প্রথম দিন, আজকে থেকে শুরু হয়েছে, 19, 20, 21 3 দিন থাকবে। পুজোর থিম হচ্ছে অকাল বোধন। বলির ছবি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা দিক উন্মোচিত করা হয়েছে। দেবী দুর্গার প্রত্যেকটা দিক আমরা তুলে ধরেছি। সারা বছর ধরে ফটোগ্রাফাররা যে কাজ করেন দুর্গাপুজোর সময়, সেগুলিকে একত্রিত করে 76টা ছবি আমরা একসঙ্গে প্রেজেন্ট করেছি। এবং এখনকার সময়ে রিসেন্টলি আরজি করের ঘটনার প্রাসঙ্গিকতা টেনে আমি বলছি, দুর্গার প্রয়োজন শুধু বছরে একদিনই না, দুর্গার প্রয়োজন এখন প্রত্যেক দিনে। প্রত্যেকটা বাড়ির মেয়েকে দুর্গার রূপ নিতে হবে। এই থিমের ওপর বেস করেই আমরা এটা এগিয়ে গেছি।